কাল জাতীয় সংসদ নির্বাচনের ভোট উৎসব। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম, কঠোর নিরাপত্তা বলয়ে পুরো দেশ। নির্বাচনে জয় পরাজয়ে ভূমিকা রাখবে বড় দুই দলের নির্বাচনী ইশতেহার। প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ মত বিশেষজ্ঞদের। এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান। নির্বাচনে জিতলে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তাই হবে অন্যতম অগ্রাধিকার, জানালেন ডয়চে ভেলেকে। দেশজুড়ে প্রচারণা শেষে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা শুধু ভোটের। এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ জেলা উপজেলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে যৌথ মহড়া। শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটাররা যাতে কোনো বাধা ছাড়াই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম, রংপুর, খুলনা, রাজশাহী সহ বিভিন্ন স্থানে প্রস্তুত ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কুষ্টিয়ায় অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকায় ভোটারদের মাঝে কিছুটা শঙ্কা রয়েছে। কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের সম্ভাব্য সহিংসতা এড়াতে সেনাবাহিনী ইমার্জেন্সি রেসপন্স মহড়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি, জয়পুরহাট, নড়াইল ও কক্সবাজারে যৌথ মহড়া চালিয়েছে নিরাপত্তা বাহিনী। আমাদের যেই প্রার্থী পছন্দ, যে প্রার্থী ভালো এবং কি যারা আমরা যোগ্য মনে করব তাকে আমরা ভোট দেব। সুস্থ নির্বাচন হলে আমরা ভোট দিতে পারবো ইনশাল্লাহ। নির্বাচনের সর্বোচ্চ নিরাপত্তা কিভাবে আমরা সৃষ্টি করতে পারি, আমরা এটা নিশ্চিত করতে পারি, তার জন্য আমাদের এই মহড়া আজকে চলবে। নির্বাচনকে কোনো প্রকার প্রশ্নবিদ্ধ করবেন, নির্বাচনে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন করবেন, একেবারে আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ হবে তাদের বিরুদ্ধে, আর তাদেরকে আইন আমলে আনা এবং তাদের প্রতিহত করার সকল পরিকল্পনা প্রস্তুতি আমাদের আছে। দেশজুড়ে প্রচারণা শেষে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা শুধু ভোটের। এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ জেলা উপজেলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল থেকে ভোটের সরঞ্জাম পাঠানোর যে কার্যক্রম, সেই প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কিংবা বিতরণ করার যে কার্যক্রম, সেটি এই মুহূর্তে কেমন দেখছেন? কখন নাগাদ এই কার্যক্রম শেষ হতে পারে? তানিয়া, আজকে রাত বাদেই কিন্তু আগামীকালকে সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং সে উপলক্ষে সর্বশেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমি এই মুহূর্তে কাকরাইলের একটি স্কুলে রয়েছি। এই স্কুলে যেই নির্বাচনের যেই সরঞ্জাম রয়েছে, সেই সরঞ্জাম পাঠানোর জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি যদি আপনাকে দেখাই, ইতিমধ্যে এই জায়গাতে থেকে আজকে 55টি কেন্দ্রে ব্যালট বাক্স, অমোছনীয় কালি এবং নির্বাচনের যেই সিল, ভোটারদের তালিকা যেটা ছবি সহ, পাশাপাশি ব্যালট পেপার, সব ধরনের সরঞ্জাম, একই সঙ্গে গণভোটের যেই ব্যালট রয়েছে, গণভোটের যে সিল রয়েছে, সবকিছুই কিন্তু আজকে এখান থেকে বিতরণ করা হচ্ছে। তো এটি ঢাকা 8 আসনে পড়েছে, যে আসনটি বহুল আলোচিত। এখানে এই আসনের 15টি কেন্দ্রে এখান থেকে আজকে হবে। তবে এখনো বিতরণ করা শুরু হয়নি নির্বাচনী সরঞ্জাম। এটি বেলা 11টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। আমাদেরকে এখানকার যারা কর্মকর্তা রয়েছেন তারা জানিয়েছেন। ইতিমধ্যে এখানে পর্যাপ্ত পরিমাণ আনসার ভিডিপি সদস্যদের আমরা দেখতে পাচ্ছি। কয়েক আনসার ভিডিপি সদস্যরা এখানে রয়েছে নিরাপত্তার জন্য। পাশাপাশি এখানে যে নির্বাচন কর্মকর্তা তারা এখানে আসবেন, এসে যেই কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রের উদ্দেশ্যে এই নির্বাচনী সরঞ্জামগুলো তারা বিলি করবেন। তবে কতটা সময় লাগবে সেটি এখনো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। ধারণা করা যাচ্ছে যে 3 থেকে 4 ঘন্টা বা তারও বেশি সময় এক্ষেত্রে লাগতে পারে, যেহেতু বুঝতেই পারছেন যে 55টি কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হবে। তো এখানে আমরা দেখেছি এই যে কেন্দ্রটি রয়েছে, স্কুলটির বাইরে
বাইরেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্যরা এখানে রয়েছে, যাতে এই নির্বাচনী সরঞ্জামগুলো এখানে আসার ক্ষেত্রে কিংবা এগুলো বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয়, নিরাপদ এবং নির্বিঘ্নে যাতে হয়। যেহেতু দীর্ঘদিন পরে একটি গণতান্ত্রিক অগ্রযাত্রা একটি ভোট হবে, আগামীকালকের যেই ভোট, সেই ভোট নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় এবং কোনো ধরনের সহিংসতা এড়াতে চায়, যে কারণে যেই সহিংসতা এড়ানোর জন্য এবং কোনো ধরনের সমস্যা যাতে তৈরি না হয় সেটির জন্য এখানে প্রস্তুতি হিসেবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং 11টা নাগাদ ভোট নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা শুরু হবে এবং এরপরে আমরা আসলে জানতে পারবো যে কেমন সময় লাগছে। এবং এছাড়াও এই আসনটি ছাড়াও ঢাকার বেশ কিছু জায়গায় আসলে এই ঢাকার যেই কেন্দ্রগুলো রয়েছে সবগুলো কেন্দ্রেই কিন্তু আজকের মধ্যেই এই নির্বাচনী যেই সরঞ্জাম এগুলো বিতরণ করা হয়ে যাবে এবং এগুলো বিতরণ করা শেষ হলে আগামীকাল সকালে যেই ভোটের যেই মাহেন্দ্রক্ষণ, ভোট দেওয়ার মাহেন্দ্রক্ষণ, তো সেই সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত, অর্থাৎ 9 ঘন্টা ভোট দিতে পারবেন যারা ভোটার রয়েছেন তারা। তানিয়া, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। নাজমুল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর বিভিন্ন কেন্দ্রের যে নির্বাচনী সরঞ্জাম বিতরণের খবর আপনি জানাচ্ছেন। দেশ জুড়ে প্রচারণা শেষে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা শুধু ভোটের। এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ জেলা উপজেলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। এবারে আমরা একটু রাজধানীর বাইরে যেতে চাই। আমাদের সঙ্গে রংপুর, চট্টগ্রাম এবং রাজশাহী থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। জানবো সেখানকার যে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণের কার্যক্রম, সেই বিষয়টি নিয়ে তাদের থেকে জেনে নেব। শুরুতেই যেতে চাই রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাজেদ মাসুদ। মাসুদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেমনটা আমরা রাজধানীতে জানাচ্ছিলাম আমাদের দর্শকদেরকে, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণের যে কার্যক্রম চলছে, আপনার ওখানে কি প্রস্তুতি দেখছেন, কিংবা সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে যে সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে সেই বিষয়টি আসলে কখন নাগাদ শেষ হতে পারে? সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? তানিয়া, আমি আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। রংপুর জেলার মোট 6টি আসন রয়েছে এবং 44 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 873, যার মধ্যে 216টি ভোট কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এই কেন্দ্রগুলোর যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি আসলে কিছুটা বাড়তি সতর্কতা বা বাড়তি নিরাপত্তা দেওয়া হয়েছে, যেন যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলেই প্রতিরোধ ব্যবস্থা যেন গড়ে তোলা যায়। এবং একই সাথে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, আনসার বাহিনীর সমন্বয়ে এখানে আসলে নিরাপত্তা বাহিনীর একটি রয়েছে এবং পাশাপাশি 6 স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, যেন ভোটকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করা যায়। অন্যদিকে সরঞ্জামাদি বিতরণের যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, রংপুর জেলা স্কুল মাঠ থেকে কিছুক্ষণের মধ্যে সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম শুরু হবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছিল বেলা 10টার এটি উদ্বোধন হওয়ার কথা। 10টা কিছুটা পেরিয়েছে, হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই এই সরঞ্জামাদি বিতরণ শুরু হবে। এটি শুরু হলেই 2টা নাগাদ প্রত্যেকটি কেন্দ্রের সরঞ্জামাদি পৌঁছে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে সেই প্রস্তুতি রাখা হয়েছে। এর বাইরে যদি ভোটের কথা আপনাকে বলি, আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই কিন্তু ভোট ব্যাপক উৎসব মুখর হয়ে উঠেছে। তৃণমূলের যে নির্বাচনী আমেজ, সেটি একবারে তুঙ্গে উঠেছে। বাড়তি মাত্রা যুক্ত করেছে সরকারি ছুটি। এরই মধ্যে রাজধানী সহ বিভিন্ন এলাকা থেকে যারা কর্মস্থলে মানুষজন কাজের সন্ধানে থাকেন, এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ, তারা উৎসবের মতো করে ঘরে ফিরতে শুরু করেছেন। আগামীকালকের জন্য তারা নির্বাচনে যাবেন এবং ভোট কেন্দ্রগুলোতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সে কারণেই আমরা কিন্তু গতকাল গভীর রাত পর্যন্ত আমরা দেখেছি সড়কে দীর্ঘ যানজট রয়েছে এবং মানুষের মধ্যে একটি উৎসব মুখর অবস্থা। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অনেকের সাথে আমরা কথা বলবার চেষ্টা করেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো উদ্বেগ, উৎকণ্ঠা বা নির্বাচনী সহিংসতা নিয়ে তাদের তেমন কোনো উদ্বেগ, উৎকণ্ঠা নেই। তারা কেন্দ্রে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দীর্ঘ সময় পর এমন একটি উৎসব মুখর ভোট তাদেরকে অনুপ্রাণিত করছে এবং ভোট যেন সুষ্ঠু হয় সেটিও তারা দাবি তুলেছেন। প্রশাসনের পক্ষ থেকে আমাদের এরই মধ্যে কথা হয়েছে। গতকাল রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী তিনি কিন্তু ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন দুর্গম এবং চরাঞ্চলের কেন্দ্রগুলোতে তারা বাড়তি সতর্কতার জন্য ব্যবস্থা নিয়েছেন এবং তাদের প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সক্ষমতা রয়েছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি রিটার্নিং কর্মকর্তা যিনি এনামুল আহসান, তিনিও কিন্তু প্রশাসনের যে
প্রস্তুতি এবং তৎপরতার কথা সে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বেলা 10:30টায় র্যাব 13-র পক্ষ থেকে এখানকার উপ অধিনায়ক তিনি কিন্তু মিডিয়ার সাথে গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং জানাবেন র্যাবের এই নির্বাচনকে ঘিরে তাদের যে ব্যাপক প্রস্তুতির কথা সেটি জানাবেন। একই সাথে রংপুরের 63 পদাতিক ডিভিশনের যিনি এখানকার জিওসি রয়েছেন তিনিও বেলা 11টায় গণমাধ্যমের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন কতজন ব্যক্তিকে বা সদস্যকে তারা এই নির্বাচনী কাজে মোতায়েন করছেন। তো আমরা দেখছি গতকাল থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সড়কে এবং গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে টহল বা নজরদারি বাড়ানো হয়েছে। কোথাও কোথাও চেক করা হচ্ছে, বহিরাগত যারা আসছেন তাদের সাথে তারা কথা বলছেন এবং কোথাও আসলে জটলা কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে এমন আশঙ্কা থেকেই কিন্তু তারা আসলে মানুষজনের সাথে যাচ্ছেন এবং কথা বলছেন। সকাল থেকেই আমরা দেখছি যে বিভিন্ন এলাকাতেই কিন্তু এই টহলটি রয়েছে। তো কিছুক্ষণ পরেই আমাদের র্যাব এবং সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তারা গণমাধ্যমে কথা বলবেন, সেটি নিশ্চয়ই তারা কি বলেন এবং তাদের যে প্রস্তুতি সেটিও জানাতে পারবো। একই সাথে অল্প সময়ের মধ্যেই আসলে এই নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হবে। বেলা 2টার আগে নির্বিঘ্নেই সরঞ্জামাদি প্রত্যেকটি কেন্দ্রে পৌঁছে যাবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরাও আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে সরঞ্জামাদি পৌঁছে যাবে। তানিয়া। জি মাজেদ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। এবারে আমরা একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছেন মীর কাদের। ভোটের পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সব মিলে আপনার কাছে একটু বিস্তারিত জানতে চাই। এবার আইন শৃঙ্খলা পরিস্থিতি যতদূর আমরা জানি প্রায় 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। সেই সাথে জানাবেন এই যে কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম বিতরণ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে সারা দেশে, সেই বিষয়ে আসলে কতটুকু এগিয়েছে, কখন নাগাদ এই কার্যক্রম শেষ হতে পারে? তানিয়া, আর মাত্র কিন্তু একদিন আছে জাতীয় ভোটের। তো রাজশাহীর আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে। এখানে কিন্তু রাজশাহীর যে 2 আসন, সেই আসনের নির্বাচনী সামগ্রী সেটি কিন্তু বিতরণ করা হবে। সকাল 10টা থেকে কিন্তু নির্বাচনী সামগ্রী বিতরণের কথা ছিল, যদিও এখনো জেলা রিটার্নিং কর্মকর্তা তিনি এসে উপস্থিত হননি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আর কিছুক্ষণ পরে কিন্তু তিনি এখানে আসবেন এবং নির্বাচনী সামগ্রী সেটি বিতরণ, অর্থাৎ প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছা দেওয়ার যে কাজ সেটি শুরু হবে। তবে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আনসার সদস্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা যে নির্বাচনী যে কাজ সেটি করার জন্য তারা এখানে এসেছেন। আমি এই মুহূর্তে আসছি যে রাজশাহী 2 আসনে মোট কেন্দ্র হচ্ছে 115টি। আপনি যে একটু বিষয় জানিয়ে রাখি, এটা কিন্তু সীমান্ত ঘেঁষে একটি আসন, সে কারণে এখানে কিন্তু বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এখানে যে মোট 115টি আসন আছে, এর মধ্যে 109টি ঝুঁকিপূর্ণ আসন। এজন্য এখানে নিরাপত্তা বাহিনী কিন্তু বেশ জোরদার করা হয়েছে। বিজেপি জানিয়েছে এখানে পুরো রাজশাহীতে 38 প্লাটুন আসলে যে বিজেপি মোতায়েন থাকবে। এছাড়া প্রায় 4000-এর মতো পুলিশ মোতায়েন থাকবে এবং আসলে র্যাবের প্রায় 150 জন র্যাব সদস্যরা মোতায়েন থাকবে। আমরা দেখতে পাচ্ছি গতকাল থেকেই কিন্তু রাজশাহীর প্রতিটি শহরে কিন্তু যৌথ বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি যৌথ বাহিনী তারা কিন্তু টহল দিয়েছে এবং প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু চেক করা হয়েছে। এর আগে বিজিবি থেকে এই গত নির্বাচনী যে প্রচারের যে কদিন ছিল প্রতিদিনই কিন্তু অর্থাৎ অভিযান চালানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অস্ত্র উদ্ধার করা হয়েছে। অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা তাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছেন এবং একটি সুষ্ঠু ভোট করার জন্য তারা আসলে সকল প্রস্তুতি তারা নিয়েছেন। আর কিছুক্ষণ পরেই কিন্তু রাজশাহী 2 আসনের যে নির্বাচন সামগ্রীর যে বিতরণ সেটা কিন্তু শুরু হবে। তো রাজশাহী থেকে এই ছিল সর্বশেষ তথ্য। তানিয়া। কাদের, আপনাকে ধন্যবাদ। এবারে আমরা যেতে চাই চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুজিবুল হক। মুজিব, এবার চট্টগ্রামে 16টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 1965টি। ইতোমধ্যে কয়টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শেষ হয়েছে সেই বিষয়টি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। সেই সাথে জানাবেন নির্বাচনী পরিবেশ সম্পর্কে চট্টগ্রামের। তানিয়া, এই দিন গড়িয়ে রাত পোহালে কিন্তু উৎসবের ভোট। আগামীকাল চট্টগ্রামের 16টি আসনে কিন্তু উৎসবের সাথেই ভোট অনুষ্ঠিত হবে, এমনটি নির্বাচন কমিশন যারা দায়িত্ব পালন করছেন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তারা পালন করছেন তারা আশ্বস্ত করছেন। আমরা এখন আছি চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে এবং এই স্টেডিয়াম থেকে চট্টগ্রামের 5টি সংসদীয় আসনের যে সমস্ত ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রে যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে সেই সরঞ্জামাদিগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যে আনুষ্ঠানিকতা সেটি চলছে। সকাল 10টায় সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও প্রস্তুতি বা সামগ্রিক
বিষয় দেখে যেটি মনে হচ্ছে আরও কিছুক্ষণ সময় লাগতে পারে। এবং আমরা দেখছি যে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি এখানে রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াড থেকে শুরু করে সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। আপনি জানেন চট্টগ্রামে 16টি সংসদীয় আসন, এই 16টি সংসদীয় আসনে প্রায় 66 লাখ ভোটার ভোট প্রয়োগ করবে এবং এর মধ্যে প্রায় 1965টি ভোট কেন্দ্র রয়েছে এবং এর মধ্যে 635টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। আমরা একটু সরাসরি সম্প্রচারে একটু কথা বলতে চাই। চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আমাদের সঙ্গে আছেন। একটু জানাবেন যে চট্টগ্রামে তো বেশ কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে, এর বাইরে পার্বত্য চট্টগ্রামে অনেকগুলো কেন্দ্র রয়েছে যেখানে বিকল্প উপায়ে সরঞ্জামাদি পৌঁছাতে হচ্ছে। সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতি আপনারা কিভাবে দেখছেন? চট্টগ্রাম আসলে একটি বৈচিত্র্যময় জায়গা। এখানে পাহাড়, সাগর, দ্বীপ এবং যোগাযোগের বিভিন্ন মাধ্যম এখানে কাজ করছে। এখানে কিছু কিছু কেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে, কিছু কেন্দ্রে নৌপথে এবং ম্যাক্সিমাম কেন্দ্রে সড়ক পথে। তো এখানে যদিও কেন্দ্রের সরঞ্জামাদি পৌঁছাটা কঠিন এবং ঝুঁকিপূর্ণ, তারপরে আমরা যে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি এবং এই নির্বাচনের সহিত সংশ্লিষ্ট বিশেষ করে নির্বাচন অফিসের কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য সকল বাহিনী, সকল সংস্থা আমরা একত্রিতভাবে কাজ করছি, আমরা সমন্বিতভাবে কাজ করছি। এখান থেকে ভোটের সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে, খুব স্বল্প সময়ের মধ্যে রওনা হবে এবং আমাদের এখানে একটি বিভাগীয় কমান্ড সেন্টার রয়েছে। এখানে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে শুরু করে এখানে সকল দপ্তরের এবং সকল বাহিনীর প্রতিনিধি আছে। আমরা এখান থেকে মনিটরিং করছি। সবশেষ পরিস্থিতি আপনারা কিভাবে মোকাবেলা করবেন? কোনো চ্যালেঞ্জ? এখানে আমাদের প্রত্যেকেরই কিন্তু এক একটা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে ফোর্স অফিসার মোতায়েন হয়ে গেছে, তারা কাজ শুরু করেছে। আমরা প্রত্যেকটা ভোট কেন্দ্রে যাতে সরঞ্জাম এবং সংশ্লিষ্ট লোকজন নির্বিঘ্নে নিরাপত্তার সহিত পৌঁছতে পারে সেই জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি এবং আমরা সার্বক্ষণিক বিষয়টি তদারকি করছি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কি আলাদা পরিকল্পনা? আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে যেগুলো আমরা ঠিক করেছিলাম সেখানে আমরা নিরাপত্তা ব্যবস্থাও একটু বেশি রেখেছি এবং আমরা অ্যালার্ট রয়েছি। বাট ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নির্বাচন অতি সন্নিকটে, আগামীকাল ভোট গ্রহণ শুরু হবে। সেক্ষেত্রে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অত্যন্ত সহনশীল মনোভাব এবং আমাদের যে নির্বাচন সংশ্লিষ্ট যে আচরণবিধি রয়েছে সবাই যেভাবে প্রতিপালন করছে, যার কারণে আমাদের ঝুঁকিটার অনেক কমে গেছে। তারপরেও আমরা যাতে নির্বিঘ্নে এবং খুব সুন্দরভাবে এই ভোট গ্রহণ সম্পন্ন করতে পারি সেই জন্য আমরা সজাগ রয়েছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, তার সাথে তিনি বলছিলেন যে তারা যে ভোটের যে সরঞ্জামাদিগুলো রয়েছে সেই সরঞ্জামাদিগুলো কেন্দ্রের থেকে শুরু করে সব জায়গায় অর্থাৎ এই বিভাগীয় কমিশনার কার্যালয় অর্থাৎ যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সেখান থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত যে সার্বিক নিরাপত্তা সেটি তারা নিশ্চিত করছেন। আপনি দেখছেন যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি বিশেষায়িত ইউনিট ডগ স্কোয়াড তারা এই মুহূর্তে যে কেন্দ্রের সরঞ্জামাদিগুলো যাচ্ছে সেই জায়গাটিতে এসছেন এবং তারা সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, এখানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা পরিবেশ তৈরি হলে পরে সেটি তারা কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়টি তারা দেখছেন। অর্থাৎ এক ধরনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা লক্ষ্য করছি। সব মিলে চট্টগ্রামে আপনি জানেন 16টি সংসদীয় আসন, সেই 16টি সংসদীয় আসনে 115 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এক ধরনের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা তারা নিশ্চিত করবার চেষ্টা করছেন। পাশাপাশি 27 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু দায়িত্ব পালন করছেন এবং তারা এই জায়গাগুলোতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেটি তারা একেবারে নিশ্চিত করবার চেষ্টা করছেন। এবং সব মিলিয়ে যেটি বলা চলে যে যেহেতু চট্টগ্রামে 16টি সংসদীয় আসন এবং সেই 16টি সংসদীয় আসনে প্রায় 67 লাখ ভোটার কিন্তু আগামীকালকে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন। এর বাইরে সংসদীয় যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে বিএনপি, জামায়াত সহ স্বতন্ত্র মিলিয়ে চট্টগ্রামে প্রায় 111 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো চট্টগ্রামের মানুষ আসলে মুখিয়ে আছে আগামীকালকে যে ভোট উৎসব হতে যাচ্ছে। তারা চান একটি শঙ্কামুক্ত নির্বাচন, পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে সেটি আসলে বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে একটি শঙ্কা মুক্ত, অবাধ এবং গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্য তাদের যে প্রস্তুতি সেটি তারা কিন্তু শেষ করেছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। মুজিব, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। প্রস্তুত ভোট কেন্দ্রগুলো আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা জোরদার করা হয়েছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। বিজিবি ও সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সব মিলিয়ে আরও খবর জানাতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমাদের সাথে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম।
আরিফ, ইতোমধ্যে যেমনটা জানাচ্ছিলাম, এবার প্রায় 10 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতের জন্য। আপনার কাছে একটু জানতে চাই, নিরাপত্তা ব্যবস্থা কতটুকু জোরদার করা হয়েছে? কালকে ভোট, এই মুহূর্তে শেষ মুহূর্তের প্রস্তুতি আপনার কাছে জানতে চাই, ভোট কেন্দ্রের পরিবেশ সম্পর্কেও জানাবেন। নিশ্চয়ই তানিয়া, আমি শেষ প্রশ্নের উত্তরটা দিয়েই শুরু করতে চাই। আমি এখন আছি ঢাকা 17 আসনে বিদ্যানিকেতন যে কেন্দ্রটি রয়েছে ভোট কেন্দ্রে, সেখানে অবস্থান করছি। বলা যায় যে এই ঢাকা 17 আসনে 124টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে এটি একটি অন্যতম। এমনকি আমরা যেটুকু জানতে পেরেছি যে গতকাল রাতেই এই কেন্দ্রে নির্বাচনী যে সরঞ্জাম, আগামীকালের নির্বাচনের উপলক্ষে সেই সরঞ্জামগুলো কিন্তু আনা হয়েছে, নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে যেহেতু 17 আসনে 124টি কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জাম নেয়ার জন্য বিভিন্ন কেন্দ্রের যে প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে, আনসার সদস্য রয়েছে, বিডিপি রয়েছে, পুলিশ সদস্যরা রয়েছে, তারা কিন্তু এই জায়গাটিতে মাঠে অবস্থান করছেন। ঠিক আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 10:30টার পর এই নির্বাচনী সরঞ্জামগুলো প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে বলে কিন্তু এখান থেকে জানানো হয়েছে প্রাথমিকভাবে। তো সেটা আসলে অপেক্ষা করতে হবে যে কখন নাগাদ এই প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে এই নির্বাচনী সরঞ্জামগুলো দিয়ে দেওয়া হয়। আর এক্ষেত্রে বলা যায় যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা, হ্যাঁ, আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন সংস্থা বাহিনীর সদস্যদেরকে কিন্তু টহল দিতে দেখেছি। বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনী রয়েছে, র্যাব সদস্যরা রয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে রাজধানীর প্রত্যেকটা জায়গাতেই কিন্তু তারা টহল দিয়ে যাচ্ছেন এবং কি তৎপরতা বাড়িয়ে দিয়েছেন, যাতে করে কোনো প্রকার এই যেহেতু আর কয়েক ঘন্টা বাকি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেমনটা আগামীকাল সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হবে, সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে যাতে করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাপক জোরদার বা নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আর আপনি জানেন যে ঢাকা শহরে বা রাজধানীতে মোট 2131টি ভোট কেন্দ্র রয়েছে, তার মধ্যে কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে 37টি ভোট কেন্দ্র। সেই ঝুঁকিপূর্ণ এলাকাতেও আমরা দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা বলা যায় চোখে পড়ার মতো। এছাড়াও আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি রাজধানী একেবারে ফাঁকা হয়েছে। ঈদের যে আমেজটা, বরং আমরা সবসময় দেখে আসি যে ঈদের সময়টাতে রাজধানী একেবারেই ফাঁকা হয়ে যায়, কিন্তু সেই নির্বাচনের আমেজ বা ইমেজ বা যাই বলেন না কেন, নির্বাচনের যে ওই ঈদের যে উৎসব, সেটাকেও হার মানিয়েছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেটা কিন্তু আমরা গতকালকেও দেখেছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু সেই গাদাগাদি করে বিভিন্ন যানবাহনে চড়েই কিন্তু তারা আসলে বাড়ি ফিরছেন। একমাত্র উদ্দেশ্য একটা, যে নির্বাচনের সময়টা বা আগামীকাল তার পছন্দের প্রার্থী বা পছন্দের প্রতীকে ভোট দিবেন, সেই উদ্দেশ্যে কিন্তু তারা রাজধানী ছেড়েছেন। সেই বিষয়টাও কিন্তু আমাদের চোখে পড়েছে। তো বলা যায় যে সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনকি সরকার যেটা চেয়েছিলেন যে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশা হয়তোবা আগামীকাল সেটা নির্বাচনের পরবর্তী সময়ে সেটা হয়তোবা বোঝা যাবে যে প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে সাধারণ মানুষের, এবং কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সেটা নিয়েও কিন্তু সাধারণ মানুষের খুব একটা যে ভয় বা খুব একটা যে ভয়ভীতি কাজ করছে সেটাও কিন্তু নয়। সকলেই বলছেন যে তারা ভোট কেন্দ্রে যাবেন, নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। সেটাই কিন্তু আসলে দেখার অপেক্ষা করছে পুরো জাতি, পুরো দেশ। তো এই ছিল এখান থেকে তানিয়া সব শেষ। আরিফুল, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ, নিজ নিজ এলাকায় ভোট প্রয়োগ করার জন্য তারা রাজধানী ছাড়ছে। সেই বিষয়টি নিয়ে এবার আপনাদেরকে জানাবো। ভোটের ছুটিতে এরই মধ্যে অনেকটা ফাঁকা হয়ে গেছে রাজধানী। সেই চিরচেনা গাড়ির তীব্র হর্ন, মধ্যরাত থেকে বন্ধ হয়ে গেছে মোটরসাইকেল চলাচল। দূরপাল্লার বাস শহরে ঢুকলেও সিটি সার্ভিস একদম কম। ভোটের ছুটি পেয়ে আজও রাজধানী ছাড়ছেন অনেকে, তবে মঙ্গলবারের মতো পথে পথে ভিড় নেই। নিয়ম করে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, টিকিট চেক এবং ডিজিটাল স্ক্যানিং এর মাধ্যমে স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আমি
যাচ্ছি লালমনিরহাট। আমি নির্বাচনে ভোটে অংশগ্রহণ করতে যাচ্ছি। এমনি ভোটে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যাতে না হয়, এটাই আর কি টার্গেট। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হলে মানুষের আর কোনো আশা থাকে না। সবাই যদি এখান থেকে চলে যায় তাহলে জনগণের নিরাপত্তা দিবে কে? জনগণ জানি ঠিকমতো যে ভোট দিতে পারে। যানমাল নিরাপত্তার জন্য আমরা এখানে দায়িত্ব নিয়োজিত আছি। যাত্রীদের নিরাপত্তা এবং যাত্রা স্বাচ্ছন্দ্যময় করার লক্ষ্যে আমাদের এটা পূর্ব প্রস্তুতি ছিল। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সদস্যগণ স্টেশনে তাদের দায়িত্ব পালন করছেন। রাজধানী ছাড়া আরো খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে এবারে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। আমরা যেমনটা জানাচ্ছিলাম, মঙ্গলবার যেমন ভিড় ছিল রাজধানী ছেড়ে আসা মানুষের, আজকে তেমন তুলনামূলক ভিড়টা আসলে কম। কমলাপুর স্টেশনে যাত্রীদের চাপ এই মুহূর্তে কেমন দেখছেন? তানিয়া, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে কিন্তু আসলে আগামীকাল ভোট, সেই ভোটের দীর্ঘ 17 বছর অনেকেই ভোট দিতে পারেন। এই নতুন তরুণ প্রজন্ম আছেন এবং অনেকেই আছেন, সব মিলে কিন্তু আসলে তারা চাচ্ছেন তারা ভোটেরটাকে জাতীয় উৎসবে পরিণত হয়েছে, যেটি আসলে ঈদে আমরা যেরকম দেখে থাকি যে ঈদ মৌসুমগুলোতে আসলে এরকম যে স্টেশনগুলোতে সাধারণ যাত্রীরা এবং সাধারণ মানুষ, নগরবাসী, তারা কিন্তু রাজধানীবাসী, তারা কিন্তু তার নিজ বাড়িতে নিজ এলাকায় যাওয়ার জন্য কিন্তু ট্রেনে এমন উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর দ্বিতীয়টি আসলে আগামীকাল বৃহস্পতিবার, যেটি 12ই ফেব্রুয়ারি ছিল সবচেয়ে বড় কাঙ্ক্ষিত একটি দিন, সেই কাঙ্ক্ষিত ভোটে অংশগ্রহণ করার জন্য যারা কর্মমুখর ছিল গতকাল, যারা ছুটিতে যেতে পারেনি, আজকে হয়তো অনেকেই ভাবছেন যে হয়তোবা অনেকটাই ফাঁকা থাকতে পারে, যে কারণে আসলে কমলাপুর স্টেশনে গত 2 দিনের তুলনায় কিন্তু আসলে যাত্রীর সংখ্যাটা আজকে অনেকটাই কমে আসছে। তবে ট্রেন যথারীতি ছেড়ে যাচ্ছে। যারা আসলে এই মুহূর্তে যারা ট্রেনের টিকিট পায়নি, স্ট্যান্ডিং টিকিট, বা জেলাটা রাজধানীর আশপাশে যেসব জেলাগুলোতে যারা সফর করবে, তারা কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিল এবং এখনও দাঁড়িয়ে আছে। অনেকে আবার টিকিট পায়নি। আসলে টিকিট না পাওয়া এবং তাদের যে বাড়িতে যাওয়া, সব মিলিয়ে একজন দর্শক আছেন, যাত্রী আছেন, তার সঙ্গে জানার চেষ্টা করব আপনি কোথায় যাবেন, এবং আপনি দেখলাম স্ট্যান্ডিং টিকিটে কাটার জন্য গিয়েছিলেন। আসলে সব মিলে আপনার অবস্থানটা কি? আমি এখানে 1 ঘন্টা আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর উনি বলতেছে স্ট্যান্ডিং টিকিটও নাই, সিটও নাই। এখন উনি বলতেছে গাড়ির মাঝে ওঠার পরে নাকি টিকিট কাটার জন্য, গাড়ির মাঝে ওটা তো হাওয়ার শিকার হইতে হয়। তো এত টিকিট পাওয়া যাচ্ছে না, এত মানুষের চাপ, তারপরও কেন আপনি বাড়ি যাবেন? আসলে যাওয়ার উদ্দেশ্যটা কি? হচ্ছে 2012 সালের ভোটার, এই পর্যন্ত আমি কাউকে ভোট দিতে পারি না। এবার নিয়ত করছি ইনশাল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি জামাতকে ভোট দিব আর কি নিয়ত করছি। তানিয়া হারুন, আপনি যেটি আসলে শুনতে পাচ্ছিলেন, এখানকার সাধারণ যাত্রীরা, আমরা আগের বুলেটিনে কিন্তু জানিয়েছিলাম যে এখানকার পরিস্থিতি, তারা যেটি বলছেন যে আসলে এর আগে কিন্তু দীর্ঘ সময় যারা ভোট দিতে পারেননি, তারা ভোটের উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছেন, যে কারণে আসলে তারা স্বাচ্ছন্দ্যে ট্রেনের যাত্রাটাকে বেছে নিয়েছেন। তো সব মিলিয়ে এখানকার পরিস্থিতি, যে কমলাপুর যাত্রীদের উপচে পড়া পড়ে, আজও কিন্তু 43টি ট্রেন তারা ছেড়ে যাবে ঢাকা থেকে, আন্তনগর ট্রেন, এবং বেশ নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু ছেড়ে গিয়েছিল সকালে যেসব ট্রেনগুলো ছেড়ে গিয়েছিল। যদি আমি আরেকজন দর্শকের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি, আপনি কি টিকিট পেয়েছেন কিনা? জি, টিকিট পেয়েছি। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি যাবো রাজবাড়িতে। আচ্ছা, আপনি কেন আসলে ঢাকা ছেড়ে যাচ্ছেন? আমি কি একটু ভোট দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। এটা কি আসলে কেমন একটু উৎসব মুখর পরিবেশ কি মনে হয়েছে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। জি, জেনে হচ্ছে শুনছিলেন আসলে উৎসব মুখর পরিবেশে কিন্তু তারাও এখানে বাড়িতে যাবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো সব মিলিয়ে কমলাপুর স্টেশনে আমার কাছে এই ছিল এখানকার অবস্থা। তানিয়া। নাজিম, আপনাকে ধন্যবাদ। কাল ভোট, প্রথা অনুযায়ী আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ভাষণে সিইসি নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 9,58,000 সদস্য মোতায়েন, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ড্রোন নজরদারির মাধ্যমে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার বিষয়টি তুলে ধরবেন। গত বছরের 11ই ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জয় পরাজয়ের জটিল সমীকরণে ভোটারদের আকৃষ্ট করতে ইশতেহার ঘোষণা করেছে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। তবে সবাইকে ছাপিয়ে আলোচনায় বড় 2 দল বিএনপি ও জামায়াতের নির্বাচনী ইশতেহার। বিশ্লেষকদের মতে 2 দলের ইশতেহারেই উঠে এসেছে রাষ্ট্র পরিচালনা, পররাষ্ট্রনীতি, দুর্নীতি দমন এবং ভঙ্গুর অর্থনীতিকে পরিচালনার নানা পরিকল্পনার বিষয়।
এর বাইরেও আছে তরুণদের নিয়ে তাদের ভাবনা। তবে ইশতেহার বাস্তবায়নে বাস্তবতার নিরিখে পরিকল্পনার দিক থেকে বিএনপিকে অনেকটা এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। রাজধানীর একটি হোটেলে গত ৬ ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ৪৪ পৃষ্ঠার এই ইশতেহারে মানবিক, অন্তর্ভুক্তি ও জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের প্রতিশ্রুতিতে ৯টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে ফ্যামিলি কার্ড, বেকার ভাতা এবং বিভিন্ন সেক্টরে কয়েক লাখ কর্মসংস্থানের পরিকল্পনার কথা জানিয়ে ৫১টি বিষয়ে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে বিএনপি। আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস। ইশতেহারে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিতের ওপর, যা ইশতেহার ঘোষণাতেই গুরুত্ব সহকারে তুলে ধরেন দলটির চেয়ারম্যান নিজেই। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠিত করাই একমাত্র এই দেশ এবং জাতিকে রক্ষা করতে পারে। গত ৪ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জামায়াত, যেখানে রাষ্ট্র পরিচালনা, পররাষ্ট্র নীতিসহ ২৬টি বিষয়ে অগ্রাধিকার দিয়ে ৪১ দফা প্রতিশ্রুতি তুলে ধরে দলটি। পর্যায়ক্রমে সেটা ইনশাআল্লাহ বাস্তবায়িত হবে। বিএনপি তাদের ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর, বিচার বিভাগের স্বাধীনতা, সংসদে উচ্চকক্ষ প্রবর্তন, উচ্চকক্ষে ১০ ভাগ নারী, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, জুলাই হত্যার বিচার সহ নানা বিষয় তুলে ধরে। জামায়াত কার্যকরী জাতীয় সংসদ গড়ে তোলা, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন, নির্বাচনে পিআর পদ্ধতি, নিম্নকক্ষের আসন সংখ্যার অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠনের প্রতিশ্রুতি দিয়েছে। একটা বড় জিনিস হলো সেটা হলো কতগুলো ভালো জিনিস যেটা আছে, যারা ক্ষমতায় যাবেন, এটা বিএনপিও বলেছে, জামাতও বলেছে, যেই যাক সেখানে তারা বলেছে যে আর্টিকেল 70-কে তারা পরিবর্তন করবেন। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 টার্মের বেশি একজন ব্যক্তি থাকতে পারবেন না। ডেপুটি স্পিকার হবেন আপনার বিরোধী দল থেকে। এই দিকগুলো তো অবশ্য বিএনপির ৩১ দফার মধ্যে অনেকগুলো ছিল, কিছু পরিবর্তন হয়েছে আলোচনায় 10 মাসে, কিন্তু ৩১ দফায় কিছু কিছু ছিল। অর্থাৎ যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে তারা যেহেতু আগেই বলে দিয়েছে সেইগুলো তারা করবে, ওইগুলো করলে আমাদের দেশের জন্য সেগুলো ভালো হবে। ইশতেহারে দেশের সার্বভৌমত্ব ও দেশের মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে প্রতিবেশী সব দেশের সাথে সুসম্পর্কের ওপর জোর দিয়েছে বিএনপি, যা বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর কথাও বলছে দলটি। আর ভারতসহ বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক স্থাপনের কথা তুলে ধরেছে জামায়াত। বেঙ্গল, ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এগুলোর সাথে আমরা কিভাবে কাজ করব সেটা নিয়েও কিন্তু একটুখানি ইঙ্গিত দেওয়া হয়েছে। আমাদের অর্থনৈতিক কূটনীতিটার উপর বেশ জোর দেওয়া হয়েছে, তারা একটু বিস্তারিত বলেছেন, বিনিয়োগের কথা বলেছেন, কর্মসংস্থানের কথা বলেছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে বিএনপির এই পররাষ্ট্রনীতি সম্পর্কিত বিষয়গুলো ইশতেহারে একটু বিস্তারিত বলা হয়েছে। ইশতেহারে ভঙ্গুর অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনার কথা বলেছে বিএনপি। নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়িয়ে অর্থনীতিতে গতি আনা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে গতিশীল করার কথা তুলে ধরেছে তারা। অন্যদিকে অর্থনীতি নিয়ে নানা পরিকল্পনার কথা জানিয়েছে জামায়াতও। গভীরে যান তখন হয়তো আপনি আর একটু ডিফারেন্স স্পষ্ট হবে। সেখানে যেমন বিএনপির ইশতেহারে আপনার কর্মসংস্থানের ক্ষেত্রে নাম্বার বলা আছে ১ কোটি 18 মাসে, সেগুলা কিভাবে কোথা থেকে ক্রিয়েট করবে সেগুলার একটা ধারণা দেওয়া আছে। দ্বিতীয়ত হলো টেকনোলজি বা আইসিটি সেক্টর, সেইটাকে একটা বেশ ভালো এমফেসাইজ দিয়েছে। তৃতীয় আমি বলবো যে আমাদের এক্সপোর্টের সক্ষমতা বাড়ানো, সেটার কথা বলা আছে, ট্রেড রিফর্ম। বিশেষজ্ঞরা বলছেন ইশতেহারে শুধু আশ্বাস দিলেই চলবে না, বাস্তবতার নিরিখে তা বাস্তবায়ন করার অভিজ্ঞতা বেশি জরুরি। প্রতিবেশীরা, আমাদের প্রতিদ্বন্দ্বীরা কি কাজ করছে, কিভাবে তারা করছে, এগুলি একটু পর্যালোচনা, গবেষণা, অভিজ্ঞতাও কাজে লাগানোর প্রয়োজন আছে বলে আমি মনে করছি। সংসদে যারা যাবেন তারাও তো সেই বিষয়গুলো বিবেচনা করবেন যে আজকে যে ম্যানিফেস্টোগুলো দেওয়া হলো সেই ম্যানিফেস্টোগুলো কতদূর কার্যকরী যাবে। তবে ইশতেহারই সব নয়, ভোটের হিসাব নির্ভর করবে অতীতে দেশ গঠনে দলের ভূমিকা, প্রার্থীদের গ্রহণযোগ্যতা এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার উপর, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য থাকবে যে কোনো মূল্যে সুশাসন নিশ্চিত করা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। জনরায়ের অপেক্ষায় বাংলাদেশ। বৃহস্পতিবার ভোটারের ব্যালটই ঠিক করে দেবে ক্ষমতার মসনদে কারা বসছেন। এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আদিত্য আরাফাতের প্রতিবেদন। ভোটের বাতাসে ঘুরপাক খাচ্ছিল নির্বাচন ঠিকঠাক হবে তো,
অবশেষে শঙ্কা উৎকণ্ঠা কাটিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাত পোহালেই ভোট। বৃহস্পতিবার সকাল 7:30টা থেকে বিকেল 4:30 পর্যন্ত সারা দেশে 299টি সংসদীয় আসনে চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে মোট ভোটার 12,76,95,000। এর মধ্যে পুরুষ ভোটার 6,48,14,000 আর নারী ভোটার 6,28,79,000। মোট ভোটারের 49.26% নারী, সংখ্যায় প্রায় পুরুষ ভোটারের সমান। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার 1,120 জন। তবে শেরপুর 3 আসনের ভোট না হওয়ায় 4,13,377 জন বৃহস্পতিবার ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। বলা হচ্ছে এবার তরুণ ভোটাররাই হতে পারে নির্বাচনের কিংমেকার, কারণ 18 থেকে 33 বছর বয়সী ভোটার সংখ্যা প্রায় 4.5 কোটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে মোট 51টি রাজনৈতিক দল। মোট প্রার্থী 2034 জন, এর মধ্যে স্বতন্ত্র 275 জন। দলভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 291 জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের 258 জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে মাঠে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর 229 জন প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে লড়ছেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন 198 জন। এনসিপির 32 জন প্রার্থী শাপলাকলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায়। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে 76 জন ফুটবল প্রতীক ব্যবহার করছেন। পুলিশের তথ্য অনুযায়ী দেশের 42,761টি ভোট কেন্দ্রের মধ্যে 17,556টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, যা মোট ভোট কেন্দ্রের প্রায় 41%। নির্বাচনী দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন প্রায় 8 লাখ কর্মকর্তা। নিরাপত্তায় মাঠে থাকবে 9 লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। নির্বাচন পর্যবেক্ষণে থাকার কথা ছিল 81টি দেশি নিবন্ধিত সংস্থার 55,454 জন পর্যবেক্ষক। তবে শেষ মুহূর্তে পাশা নামের একটি সংস্থার 10,000-এর বেশি পর্যবেক্ষক কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি 500 বিদেশি পর্যবেক্ষক থাকবেন ভোটের মাঠে। নির্বাচনের প্রায় সব প্রস্তুতি শেষ। অপেক্ষা এখন ভোটের, অপেক্ষা রায়ের, অপেক্ষা কেবলই ফল ঘোষণার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। বৃহস্পতিবারের ভোটে বিএনপি এককভাবে সরকার গঠনে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। জার্মানির সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। এদিকে এএফপিকে দেয়া অপর এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, নির্বাচনে জিতলে আইন শৃঙ্খলা ও জননিরাপত্তাই হবে অন্যতম অগ্রাধিকার। দুটি সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে মায়ের মৃত্যু এবং নির্বাচনী প্রস্তুতি দুটোর সামঞ্জস্য রাখাই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। সাক্ষাৎকারে তিনি নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক এবং গুম খুনের বিচার নিয়েও কথা বলেন। জাতীয় সরকার প্রসঙ্গে তারেক রহমান বলেন, একটা ব্যালেন্সড রাষ্ট্র ও সরকার যদি হতে হয় সেই ক্ষেত্রে অপোজিশনে থাকতে হবে কাউকে। তিনি প্রশ্ন রাখেন, সবাই সরকারে চলে আসলে কেমন করে দেশ চলবে? বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে হবে যাতে মানুষ নিরাপদ থাকে।